ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন ওয়াট বেঙ্গল থিংস টুডে এবং এই মুহূর্তে সরাসরি একবারে রাজনৈতিক বিষয়টিতে যাওয়ার আগে আমি একটুখানি ডক্টর চ্যাটার্জি আপনার কাছে আসবো যে এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। রাজনৈতিকভাবে ভোটের প্রচার, তারপর ফলাফল বেরিয়ে গিয়েছে এবং ভ্যাকসিনেশন নিয়ে আপনার এই মুহূর্তে সরকারের কাছে কি সাজেশন রয়েছে? এই ব্যাপারে সরকার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন দ্যাট ইজ ভেরি কারেক্ট, এবং আমরা তো ডাক্তার মহলে প্রত্যেকে বুঝছি যে ভ্যাকসিনেশন ইজ দি অনলি আনসার এট দিস পয়েন্ট অফ টাইম। আমরা এটা বুঝতে পারছি স্বাস্থ্যকর্মীরা কত কম এবারে এফেক্টেড হচ্ছেন, যেহেতু মোটামুটি সমস্ত স্বাস্থ্যকর্মীরা ডাবল ভ্যাকসিনেটেড, সুতরাং স্বাস্থ্যকর্মীরা অনেক কম অসুস্থ হচ্ছেন। এত বড় মহামারী, তার মধ্যে যে লড়াই করার জন্য এই স্বাস্থ্যকর্মীদের দেয়া হয়েছিল, সুতরাং দে হ্যাভ বিন এবল টু গিভ আ বেটার ফাইট। সুতরাং ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি ওয়ে টু সেটা তো ঠিক, কিন্তু আমাদের পাওয়ার ক্ষেত্রে আমরা কত সহজে পেতে পারি? সুতরাং ভ্যাকসিনেশনের বন্দোবস্ত করতে হবে, এবং এই আমাদের দেশের, আমাদের পশ্চিমবাংলার যা সিচুয়েশন, তাতে তো এটা তো সামান্য কটা বড় লোক ভ্যাকসিন কিনে বাড়িতে বসে থাকলো, দ্যাট ইজ নট দি সলিউশন। ভ্যাকসিন তো প্রত্যেককে দিতে হবে। এটা তো দিস ইজ অ্যান এপিডেমিক। না, মুখ্যমন্ত্রী বলছেন এই মুহূর্তে বিনামূল্যে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি এখনো যদি মুখ্যমন্ত্রী নন, সেই হিসাবে যদি বলি যে তিনি বলছেন যে ভ্যাকসিন বিনামূল্যে দিতে হবে কেন্দ্রকে, না হলে তিনি আন্দোলনে বসবেন। এটা নিয়ে আপনি যদি রাজনৈতিক প্রশ্ন নয়, কিন্তু খুব বেসিক জায়গা থেকে জানতে চাইছি। কিন্তু আপনি যদি দেখেন মহামারীটা আটকানোর একমাত্র উপায় ভ্যাকসিনেশন, সেখানে বেশিরভাগ লোকই একটা রোজগারের সীমানার নিচে, তাদের তো ইন এনি কেস আপনাকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে। আর সেটা যদি আপনি না দেন, তাহলে তো আপনি এই এপিডেমিকটা কোনোদিনই আটকাতে পারবেন না। আমি এই বিষয়টি নিয়ে আসবো একটুখানি সায়ন্তন দা আপনার কাছে। এই মুহূর্তে মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যার কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিতে হবে, আন্দোলন করবো না হলে। না, রাজ্য সরকার দেবে তো, উনি তো ঘোষণা করেছেন যে রাজ্য সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেবে। অনেক রাজ্য সরকার তো দিচ্ছে। তো আন্দোলনের সঙ্গে কী আছে? আন্দোলন করলে তো আর করোনা বন্ধ হবে না। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত কিছুতে ধর্ণা, আন্দোলন, রাজনীতি ভালো না। ওনার কোনো বক্তব্য থাকলে কেন্দ্রে বলুন, কথা বলুন, কিন্তু রাজ্য সরকারের এখন প্রধান দায়িত্ব হবে এই ভ্যাকসিনটা যাতে মানুষের কাছে পৌঁছায়, আলটিমেট ইউজারের কাছে পৌঁছায়। ডাক্তারবাবু বললেন যে ভ্যাকসিনে সবার এখানে হচ্ছে স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত আছেন, কিন্তু এটাও ঠিক, আমি জানি ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা বা কোভিড হয়েছে এরকমও অনেককে আমি চিনি, দুটো ভ্যাকসিন বা দুটো ডোজ হয়ে যাওয়ার পরেও। না সায়ন্তন দা, ওই প্রশ্নে রাজনৈতিক প্রশ্ন যদি একটু আসি, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যে কেন এই ভ্যাকসিনের ক্ষেত্রে দামের এই যে ভ্যারিয়েশন, এটা তো হওয়ার কথা নয় এই কোভিড মহামারীর পরিস্থিতিতে। এটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলে দিয়েছে। যেহেতু সুপ্রিম কোর্ট তুলেছে, এর জবাবও কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টেই দেবেন। আমি তো কেন্দ্র সরকারের প্রতিনিধি নই, আর আপনি সুপ্রিম কোর্টও নন, তারপরে সেটা কোর্টের মধ্যেই রাখা ভালো। এটা যেটা জুডিশিয়াল ম্যাটার, কোর্ট প্রশ্ন তুলেছে, তার উত্তর কোর্টের বাইরে দেওয়াটা বোধহয় উচিত নয়। না, আপনার কি ব্যক্তিগতভাবে মনে হয় যে ভ্যাকসিনের দাম গোটা দেশে এক হওয়া উচিত? এটা ব্যক্তিগত প্রশ্ন। রাজ্য সরকার তো সব ফ্রি করে দিচ্ছে, অধিকাংশ রাজ্য সরকার এখনো পর্যন্ত ভ্যাকসিনের দাম প্রায় ফ্রি করে দিয়েছে। এমন খুব কম রাজ্য সরকার আছে যারা এখনো ভ্যাকসিনের জন্য মানুষের থেকে দাম নিচ্ছেন। আমি আসবো রাজ্য সরকার ফ্রি। সায়ন্তন দা, এই প্রসঙ্গে আসছি, তার মাঝে একটু অন্য প্রশ্ন আপনার কাছে আসবো। আপনারা তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশিত হওয়ার পর যেটা বারবার বলেছিলেন যে এটা খয়রাতির সরকার, তারা খয়রাতির ইস্তাহার প্রকাশ করেছে, এভাবেই মানুষকে তারা প্রলোভন দেখিয়ে মানুষকে চাকরি বাকরি দেবেন না, শুধুমাত্র মানুষকে এ ধরনের অনুদান পাইয়ে দেওয়ার রাজনীতি করেন। কিন্তু মানুষ তো সেই পক্ষেই রায় দিলেন, কি বলবেন? না, আমরাও তো আমাদের কথা বোঝাতে পারিনি, মানুষের কাছে পৌঁছাতে পারিনি, মানুষকে আমাদের মেসেজ ক্লিয়ারলি দিতে পারিনি। সেটা দেখুন, নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে, কিন্তু বিজয়ী হয়েছে মানে যে আমরা তার সমালোচনা করবো না এমন তো নয়। আমরা তো হারিনি, আমরা তো 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়ক হয়েছি। পশ্চিমবঙ্গে গত 30 বছরে এত শক্তিশালী বিরোধী দল পশ্চিমবঙ্গ বিধানসভায় আসেনি। আমার যতদূর মনে পড়ে 1985 সালে কংগ্রেস পার্টির বোধহয় এর থেকে বেশি আসন সংখ্যা ছিল, তারপরে কোনো বিরোধী দলের এত সংখ্যা হয়নি। 3 থেকে আমরা হয়েছি, কাজে আমরা পরাজিত হইনি, তৃণমূল জিতেছে, তার জন্য তাদের অভিনন্দন। কিন্তু তারা যা
মানুষকে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, যা যা ভুল পথে চালিত হবে সরকার, আমরা কঠোর সমালোচনা করব, আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতা করব, বিধানসভার ভেতরে করব, বিধানসভার বাইরে করব। না, এটাই তো যদিও স্বাভাবিক। আমাদের মুখ্যমন্ত্রী গত এটাই তো 5 বছরে স্বাভাবিক। বা 10 বছরে বিধানসভার নাম কষ্ট টাকা এটাই তো নাম এটাই তো একটা কষ্টে খুব থাকে। আমরা সুযোগ পেলেই স্বাস্থ্যবান করব, আমাদের গণতন্ত্রের কাজ লক্ষণ। আমরা করব। ঠিক, এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নেই সায়ন্তনদা। একটি না, দেখুন আমার বক্তব্য এটা স্বাস্থ্যকর গণতন্ত্র, কিন্তু নানুরে আজকে যা ঘটলো, 9 জন কর্মী মারা গেল, কালকে যেভাবে পিটিয়ে কাকুরগাছিতে একটি বিজেপি ছেলেকে মারা হয়েছে, এটা তো স্বাস্থ্যকর গণতন্ত্র নয়। না, ঠিকই, এইটার উত্তর এটা তো- তৃণমূল কংগ্রেস দিতে পারবে, এটা তো যেহেতু এই রোগাক্রান্ত উত্তর দেওয়ার মতন এই গণতন্ত্র। মুহূর্তে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই। সায়ন্তনদা, আমি একটুখানি সিপিআইএম এর কাছে যাব। এই একই প্রশ্ন যেটা আপনার কাছে করার ছিল তন্ময়দা, যে তৃণমূল কংগ্রেস এই লাস্ট প্যান্ডেমিক টাইমে যেভাবে মানুষের কাছে পৌঁছতে পেরেছে, এটা তৃণমূলের বক্তব্য যে এই যে বিনা পয়সায় রেশন পৌঁছে দেয়া, হয়তো মানুষের কাছে পয়সা নেই, গরিব মানুষ, কিন্তু তারা দিনের ওই চাল ডালটা অন্তত পেয়ে যান, এইটা একটা বড় ফ্যাক্টর নির্বাচনে, সেটা প্রতিফলিত হয়েছে। কি মনে করেন? প্যাকেজিংটা ভালো প্রতিফলিত হয়েছে। আসলে 2 টাকা কিলো চালটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প 1993 সাল থেকে। পরবর্তীকালে ইউপিএ 2 সরকারের আমলে খাদ্য সুরক্ষা আইন তার প্রকল্প, ওই ভর্তুকিটা ভারত সরকার দেয়। সুতরাং 2 টাকা কিলো চাল কেন্দ্রীয় সরকার থেকে এনে বিনা পয়সায় চাল দিলাম, মানে আসলে রাজ্যের ভান্ডার থেকে 2 টাকা দিলাম। এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, ব্যাপারে কোনো সংশয় কিন্তু নেই। সেটা তো আপনারা রাজনৈতিকভাবে এতদিনের লড়াই সেটা মানুষকে বোঝাতে পারলেন না তন্ময়দা, যদি এটাই না, না, সত্য হয়। মানুষকে বোঝাতে, না না, এটা যে সত্যি সেটা তৃণমূল কংগ্রেসের বাজেট দেখলেই তো বোঝা যাবে, ভারত সরকারের বাজেট দেখলেও বোঝা যাবে। সত্যিটা তো সত্যিই থাকে। ভারত সরকারের খাদ্যে খয়রাতির বাজেট দেখুন, রাজ্য সরকারের খাদ্যে খয়রাতির বাজেট দেখুন, সাবসিডি দেখুন, দেখুন যত কেজি চাল দিয়েছে সেটা ইন্টু 2 অঙ্ক মিলছে কিনা। সুতরাং এটা যতটা প্যাকেজিং হয়েছে, যতটা প্রচার হয়েছে, আর যতটা বাস্তব, এই দুটো এক না। দ্বিতীয় কথা হচ্ছে, আমার দুর্ভাগ্য সুব্রতবাবু চলে গেলেন। আমি এতদিন শিখে এসেছিলাম বিজয় মানুষকে সৌজন্য শেখায়, বিজয় মানুষকে সংযত হতে শেখায়। উনি দেখলাম বিজয়ের পরে উনার থেকে অনেক জুনিয়র একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে ঔদ্ধত্য দেখিয়ে গেলেন। আমি স্টেট ওয়েতে উনার কাছে জানতে চাইতাম, যদি উনা থাকতেন, সরকার অনেক করেছে, আমি মেনে দিলাম তর্কের খাতিরে, কিন্তু বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, রেড ভলেন্টিয়াররা লোকের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে। আজকেও কামারহাটিতে আমাদের রেড ভলেন্টিয়ারদের মারা হয়েছে, কোনো দায়িত্ব নেবে না তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো মেরেছেন, আজকে মেরেছেন, কামারহাটিতে মেরেছেন, কোনো দায়িত্ব নেবেন না? গণতন্ত্রে জেতা মানে কি যারা পরাজিত দলের হয়ে কাজ করেছে তাদের ধরে মারা? আমার উত্তর দমদম কেন্দ্রের একজন পোলিং এজেন্ট, তাকে মারা হয়েছে গতকাল। উত্তর দমদম কেন্দ্রের একজন আমার এরিয়া কমিটির সেক্রেটারি, তার বাড়িতে না, ঠিক ভাঙচুর হয়েছে তন্ময়দা, গতকাল। যে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে। সায়ন্তনদা বলছিলেন তৃণমূল কংগ্রেসের হয়তো বক্তব্য থাকবে, কিন্তু সেটা আমরা তো ডেফিনেটলি সেটা চাই না, আমরা কেউ চাই না, আপনারাও চান না রাজনৈতিক দলগুলো। আপনারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে না চাইবে কে? আপনি চান নাটা ঠিক আছে, সায়ন্তন চায় না ঠিক আছে, সব চাইতে আগে না চাইতে হবে যারা জিতেছেন তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তাদের বলেছেন যে দায়িত্ব রাজধর্ম সবচাইতে বেশি। পালন করুন। তিনি যদিও তাদের অভিযোগ দায়িত্ব এনেছেন পাল্টা সবচাইতে বিজেপির বেশি। বিরুদ্ধে, কিন্তু বলেছেন যে শান্তিতে থাকার চেষ্টা করো। আমি আসবো তন্ময়দা, এই মুহূর্তে বিজয়ী তৃণমূল যারা এই মুহূর্তে বিধায়ক হবেন, সদ্য ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন, শপথ নেবেন, তারা কি বলছেন শুনবো। আছেন তিনি যথেষ্টই তিনি দেখছেন সমস্ত ব্যাপারটা, আর তিনি তো যা বলার তিনিই বলবেন। আমাদের সরকার সবসময় মানুষের পাশে থেকেছে, থাকবে, আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজে সক্রিয়। এটা 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 অনেক বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের আমরা মোকাবিলা করব। আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারতাম, করোনা এই পরিস্থিতি হতো না। সুপ্রিম কোর্টে পরাজিত হয়ে বিজেপি ইলেকশন কমিশনকে পেছনের দরজা দিয়ে ব্যবহার করে এই যে মনোনীত ভোটগুলোকে বাতিল করলো, তার জন্যই এই করোনার ভয়াবহ পরিস্থিতি। কোনো এই চ্যালেঞ্জ তো গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উনিই পারেন। এবং আগামী দিনে কোভিড আমাদের কাছে একমাত্র প্রথম চ্যালেঞ্জ, এবং সেটা আমরা, আমাদের সরকার, আমাদের দল এটাকে সিরিয়াসলি নিয়েছে, এবং আগামী দিনও
পশ্চিমবাংলার মানুষ সব চ্যালেঞ্জের তাদের কাছে জবাব আছে। আজকে নির্বাচনটা বুঝিয়ে দিয়েছে। নিশ্চুপে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে এবং সত্যের জয় হয়েছে, কোভিডেরও জয় হবে। আমরা প্রত্যেকেই সতর্ক এবং নিশ্চয়ই আমরা নতুন সরকারও সেই মানুষের দিশাটা দেখিয়েই কাজটা করবে। দিদি ঘোষণা করেছেন যে এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোভিড মোকাবিলা। আজকে তিনি আরও নির্দেশ দেবেন, আমরা নির্দেশ নেওয়ার জন্য এখানে উপস্থিত করছি। দিদি যা বলবে অক্ষরে অক্ষরে আমরা সেটা পালন করব। অনুষ্ঠানের একেবারে শেষ অংশে এসে দাঁড়িয়েছি, সময় খুব কম। আমি খুব ছোট ছোট করে সকলের কাছে যেতে চাইবো। আমি সায়ন্তন বসুর কাছে প্রথমে আসবো। যদি অভিযোগের কথা এখানে উঠলো, সেই প্রসঙ্গে জানতে চাইবো যে আপনারা এই ভোটে জয়ের পর শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে এই গোটা কোভিড পরিস্থিতিতে, তবু আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে এই দফা বাড়ানোর জন্য এটা হয়েছে। কিন্তু বিজেপির কি আছে? তো নির্বাচন কমিশন ডেট ঠিক করেছে, নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। যারা সংবিধান পড়েননি তারা এসব বলতে পারেন। সংবিধানে আছে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সিদ্ধান্তের বিষয়ে কোনো সরকারের ভূমিকা থাকে না, কোনো রাজনৈতিক দলের ভূমিকা থাকে না। কোনো অবজেকশন হতে পারে, কোনো প্রতিবাদ হতে পারে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে। শুনুন, তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, একদিনের জন্য নির্বাচনে প্রচারের থেকে ব্যান হয়েছিলেন। আমাদের দলের তিনজন প্রমুখ নেতা, আমার রাজ্য সভাপতি একদিনের জন্য, আমি একদিনের জন্য এবং রাহুল সিনহা দুদিনের জন্য ব্যান হয়েছিলেন। কাজে যারা বলছেন বিজেপির হয়ে কাজ করছেন, তাহলে আমরা অন্তত ব্যান হতাম না। বুঝতে পেরেছি। আমি একটুখানি তন্ময়দার কাছে, তন্ময়দা খুব সংক্ষেপে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেন্দ্র রাজ্যের ভূমিকা একটু সংক্ষেপে কোন যা কি আশা করছেন? না, এই যে 3 মাস বলে গেলেন সুব্রত দা, 26শে ফেব্রুয়ারি নির্বাচন ঘোষিত হয়েছে, 2রা মে ফল ঘোষণা হয়েছে, সময় লেগেছে 2 মাস 4 দিন। কোন নির্বাচন 2 মাস 4 দিনের কমে হয়েছে পশ্চিমবাংলায়? শুধু কিছু কথা, যুক্তিহীন কথা বলে মানুষকে প্রভাবিত করবার ব্যর্থ চেষ্টা বিজয়ীরা কেন করছেন? এসব তো পরাজিতরা করবে, বিজয়ীরা কেন করছেন? 2 মাস 4 দিন লেগেছে পশ্চিমবাংলায়। এর আগের বারে 6 দফায় নির্বাচন হয়েছিল, এরকমই সময় লেগেছে। একদমই সংক্ষেপে আমি আসবো ডক্টর চ্যাটার্জি। তন্ময়দা সময় নেই যেহেতু। ডক্টর চ্যাটার্জি, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ তো আশা করছেন যে প্রশাসনিক কর্তা, নেতা মন্ত্রীদের থেকে বা কেন্দ্র রাজ্য থেকে সমন্বয়, তারা এইটাই দেখছেন তাকিয়ে। আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার আমি আপনার একটা কমেন্ট নেব যেখান থেকে অনুষ্ঠানটা শেষ করব। আমি একটাই কথা বলবো শেষ করার সময়, যে এই করোনা যুদ্ধে আমরা যারা চিকিৎসক জগতের সাথে জড়িত, তারা আরো দুটো জগৎকে দেখলাম অসাধারণ পরিশ্রম করতে। সেটা হলো আমাদের স্বাস্থ্য ভবনের সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এবং পুলিশ। এবং আমার ধারণা আমরা আবার সবাই মিলে মিশে এই যুদ্ধ জিতবই, এটা নিয়ে কোনো থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তন্ময়দা, থ্যাংক ইউ সায়ন্তনদা। এই আজকের এই আলোচনা ওয়ার্ড বেঙ্গল থিংস টুডেতে আমরা কোথাও রাজনৈতিকভাবে কোনো তরজা, কোনো লড়াই, এটা আমরা চাই না। কারণ এই মুহূর্তে ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে। আমাদের শুধু একটা উদ্দেশ্য, যে এই মুহূর্তে গোটা রাজ্যের করোনা পরিস্থিতি, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার আগামী দিনে আমাদের জন্য কি করবে, আমাদের কতটা পাশে দাঁড়াবে, সেটাই আমরা জানার চেষ্টা করেছিলাম। অনুষ্ঠান এখানে শেষ করছি, কিন্তু যেতে যেতে গোটা বিষয়টা নিয়ে আমরা কি মনে করি, কি মনে করে TV9 বাংলা আপনাদের দেখাবো। কিন্তু আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকে প্রথমে। বাংলার মসনদে আসীন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ভোট প্রচারে তাকে বাংলার নিজের মেয়ে হিসাবে তুলে ধরেছে তৃণমূল। ঘরের মেয়ের কাছে এবার বাংলার প্রত্যাশা বিস্তর। এই মুহূর্তে অভূতপূর্ব এক সংকটের সামনে দাঁড়িয়ে গোটা রাজ্য। প্রতিদিন দীর্ঘ হচ্ছে করোনার ছায়া। হাসপাতালে বেড, অক্সিজেনের অভাব প্রকট, প্রতিষেধকও অপ্রতুল। এই সংকট থেকে মুক্তির দিশা পেতে মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে বাংলা। তবে করোনা মোকাবিলা আশু চ্যালেঞ্জ। তার থেকেও বড় চ্যালেঞ্জ শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থানে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে চ্যালেঞ্জই তো মানুষকে সম্ভাবনার দ্বার প্রান্তে নিয়ে যায়। চ্যালেঞ্জকে সম্ভব করার প্রত্যয় নিয়েই যাত্রা শুরু হোক নতুন সরকারের।